কল গার্ল পাপিয়া। অন্য কোনো ব্যবসার সাথে আমি জড়িত, তাই জন্য আমি রাত 12টা অবধি বসে থাকি এবং সেখান থেকে আমার কিছু জোগাড় হয়। আমার ভিডিও সবার ফোনে রয়েছে। এত ভালো ভালো জায়গায় এত অ্যাওয়ার্ড পাওয়ার পরে একজন চায়ের দোকান খুলে বসে। এটা ব্যবসাটা চায়ের জাস্ট দেখাওয়া। কোনো এক বর্ধমানের মৌলানা সাহেব যে এরম ফতোয়া জারি করেছে কি ওইখানে দোকান চালানো যাবে না মহিলা বলে। যে সত্যিকারে কেউ রাশিয়ান থেকে চা বিক্রি করছে, আমার যেতে হবে। আমাকে এইভাবে বদনামের শিকার হতে হবে এবং আমার ইনকামের জায়গা, আমার স্বপ্নকে ভেঙে শেষ করে দেওয়া হবে, এটা কিন্তু একদম অন্যায়। এই ইন্ডিয়ান রাশিয়া না, আমি এমন কিছু করতেন যেটা মুসলিমদের চোখেও খারাপ লেগেছে। আবার লোকের ধর্ম বদনাম দেওয়া। রাশিয়া না, আমরা চাউলিয়ার নাম জানি, আপনাকে কত টাকা লাগবে, আমরা বাংলাদেশে চলে আসবো বা এই হোটেলে চলে আসবো। আমি যদি কোনো অশালীন হারকাত করে থাকি, তাহলে ওই এরিয়া যেটা সবার চোখের সামনে, তার তো কোনো প্রুফ থাকবে। এই যে অনেক তো হলো, এবার পোস্টার পড়ে গেল। দেখুন, আমি তো এখন তথাকথিত ভাইরাল স্যার, তো আপনারা কাইন্ডলি আমার ভিডিও যেগুলো ভাইরাল হয়েছে সে জায়গায় দাঁড়িয়ে আপনারা দেখুন, ওখানে এমন একটা পোশাক আপনি আইডেন্টিফাই করে দিন যেটা মানুষের চোখে লাগে এবং মনে হয় অশ্লীল এবং সেটা পরা যায় না। রাশিয়ান দিদি রাশিয়ান ছিলেন না, মানে রাশিয়ান নামে ফেমাস ছিলেন, বাট এতটাই সুন্দরী ছিল। সেই টাইমে কটা ছেলেকে ঘোরানো হয়েছে। এমনও লোক আছে যারা ভিড়ে দাঁড়িয়ে হাজার সময় ওখানে সবকিছু খাওয়া দাওয়া করে টোরে সোজা বেরিয়ে গেছে। এই চায়ের দোকানটি অনির্দিষ্টকালের জন্য ব্র্যাকেটে চিরকালের জন্য বন্ধ করে দেওয়া হলো। তো নমস্কার বন্ধুরা, আজকে আমাদের সাথে কফি প্রাইম বলছে আমাদের গেস্ট কে এসছে বলে। আমাদের গেস্ট এসছে পাপিয়াদি। পাপিয়াদি মানে পাপিয়াদিকে সবাই তো চেনে, কিন্তু রাশিয়ান চাওয়ালিকে কে চেনে না। তো আমাদের সাথে আজকের গেস্ট রাশিয়ান চাওয়ালি। তো বলুন। হ্যালো এভরিওয়ান, আমি পাপিয়া ঘোষাল। রিসেন্টলি আমি আমার নতুন টি স্টল ওপেন করেছি যার নাম টিয়ামু। ইয়ে মানে আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ, টিয়ামো মানে আমি তোমাকে ভালোবাসি, বাট এখানে মাঝখানে একটা টুইস্ট আছে। মাঝখানে যে আমার লোগোটা রয়েছে, লোগোর মধ্যে আমি কিছু টি কে হাইলাইট করেছি। তো এই পুরো নামটা এই কনসেপ্টেই হয়েছে কি আমি চা ভালোবাসি। তো আই লাভ টি। ব্যাপারটা এই জন্য নামটা আমি টিয়ামো লিখেছি। আর আমার রিয়েলি টি লাভার। আমি চা সত্যিই খুব পছন্দ করি। দিনে কতবার চা খাওয়া হয়? দিনে তো আগে মানে আমাকে তুমি যখন চা অফার করো, ইনফ্যাক্ট লাঞ্চের পরেও কেউ যদি বলে চা খাবি, আমি না সত্যি করতে পারতাম না। বাট এখন অনেকটা কন্ট্রোল করতে হয়েছে। মানে এরকম হচ্ছে রাতে ৩টের সময় ঘুমিয়ে গেছে চা খাবো। রাতে অনেক সময় এরকম হয়েছে কি মনে হচ্ছে যে চা খেতে ইচ্ছা হয়েছে তাই ঘুম ভেঙে গেছে। মানে এইরকম ব্যাপার যে আমার মানে আমি প্রচন্ড পছন্দ করি। মানে চায়ের প্রতি ভালোবাসা থেকে চা দোকান খোলাটা। এক্স্যাক্টলি। সেখানে ভালোবাসা থেকেই ব্যাপারটাকে নিয়ে ভাবলাম যে ভালোবাসা নিয়ে সবাই এগোতে বলে। বলে কি এমন কাজ করো যেটা করার জন্য তোমাকে নেক্সট মর্নিং এ উঠে ভাবতে হবে নাকি বাবা আবার আমাকে কাজে যেতে হবে। তো ন্যাচারালি নেক্সট মর্নিং এ উঠে আমরা কি ভাবি যে একটু গরম চা হলে ভালো হতো। একদম। তো এই জন্যই ভাবলাম কি চলো চা নিয়ে কিছু করা যাক। বিজনেস করার কারণ হচ্ছে আমি চা খেতে ভালোবাসি। একদমই তাই। আমার যেটা ভালোবাসি সেটাই করবো। একদম। আর ওনার আরো একটা কথায় বোঝা গেল যে এটাতে নিজের বস হওয়া যায়। একদম এটা সবার প্রথমে। মানে আমি নিজের যেটা হয়তো তোমরা জানো কি অনেকেই হয়তো জানে না কি আমি আমার জীবনে সব রকম ইন্ডাস্ট্রি ঘুরেছি। শুধুমাত্র এই কারণে ঘুরেছি যে আমি প্রচন্ড পরিমাণে কনফিউজ ছিলাম যে আমি কি করব জীবনে, আমি কি করতে চাই। তারপরে আমি রিয়েলাইজ করলাম কি দেখো, দুটো প্রকার মানুষ হয় পৃথিবীতে। এক হচ্ছে লিডার আর এক হচ্ছে ফলোয়ার। কিছু মানুষ আছে যারা ফলো করতে পছন্দ করে। আর কিছু মানুষ আছে যারা লিড করতে পছন্দ করে। তো আমি দেখলাম কি যে হয়তো আমি ফলো করতে ঠিক মানে পারবো না। আর আজকালকার সমাজ যেভাবে এগোচ্ছে, আমরা মানে আমি দেখছি কম বেশি কেউই আর ফলো করতে পছন্দ করে না। আর উচিতও নয়। যেখানে তুমি ক্যাপেবল সবকিছু তোমার নিজের কথায় বা নিজের সাম্রাজ্য নিজে তৈরি করতে পারবে, তুমি লোকের দাসত্ব করবে কেন? ফলোইং হওয়া থেকে ফলোয়ার্স বানানো লাভ। এক্স্যাক্টলি। তোমরা তো সেটাই করছো। একদম। আমরা তো প্রথম থেকে ওটাই করছি। সত্যি বলতে যেমন আপনি বললেন যে আ চা খেতে ভালোবাসি, চায়ের বিজনেস। তো আমরা একটা সময় প্র্যাঙ্ক, কমেডি, ফানি ভিডিও আমরা বানাতাম। তো আমরা কিন্তু অ্যাকচুয়ালি ইনকামের জন্য এই জায়গায় আসিনি।
আমরা ওই প্র্যাঙ্ক মজা করা, ফানি ভিডিও বানানো ওটা আমাদের ভালো লাগা ছিল। একদম। ওইটা নিয়ে আমরা পড়ে আছি। এটা আমার বুঝতে একটু দেরি হয়েছে, বাট আমি এটা বুঝেছি কি বলতো, তোমার ভালো লাগা যে জিনিসে থাকবে না, বাকি জিনিসপত্র এমনিই তুমি আস্তে আস্তে পেয়ে যাবে। যেখানে তোমার ইন্টারেস্ট থাকবে কি আমি এটা করতে চাই। আর আমরা জানি না মানে জেনজির আন্ডারে পড়ছি কি না। কত সাল? আমার 1995। তো একে জিজ্ঞাসা করতে নেই যে সাল কত, বাট এটুকুই মানে খুশিতে বলতে পারি যে হ্যাঁ, তো ওই আন্ডারে পড়ার পর আমার মনে হলো কি যে মানে এই ব্যাপারটার দরকার আছে। তো বুঝতে পেরেছো? তো জীবনে অনেক কিছুই করলাম, বুঝলাম। তারপরে দেখছিলাম যে একটা টাইম ছিল জ্যাক অফ অল মাস্টার অফ নাথিং। তার পারফেক্ট এক্সাম্পল আমি তৈরি হচ্ছি। আমাদের তো এটাই প্রবলেম, মানে জেনজি বলো, তো সেখানে আমরা কি হয় কি আমরা খুব কনফিউজড কি জীবনে আমরা কি করতে চাই। সবই মানে ধরো, আর তার মধ্যে যদি তুমি একটু মানে জাস্ট একটু যদি মিনিমাম 1% তোমার মধ্যে স্মার্টনেস থাকে, তুমি যদি অ্যাচিভ করে নাও, তাহলে তো তুমি আরো ডিসস্যাটিসফাই হয়ে যাবে যে সবকিছুই তো অ্যাচিভ করে ফেলছি। তোমাকে এক্সাম্পল দিই একটা। ধরো আমি যখন কলেজে, আমি ইংলিশ অনার্স গ্র্যাজুয়েট। তারপরে যখন আমি কলেজে পড়ছি, তো আমার বাড়ি থেকে বলে দেওয়া হয়েছিল একটা কথা কি পড়াশোনা শিখিয়ে দিয়েছি, বাকি নিজের জীবনটা নিজের মতো করে লিড করো। বাড়ির মানুষজনের ভাবনা চিন্তা। ভাবনা চিন্তাগুলো তুমি ভাবো, একটা মেয়েকে তারা এটা বলছে। না, এটা তো আমি তো মানে পজিটিভ থিঙ্কিং। অবশ্যই পজিটিভ, অবশ্যই পজিটিভ। আজকে যে আমি তোমাদের সাথে বসে আছি বা যে কটা মানুষ আমাকে চিনছে, যে কটা মানুষ বলছে যে ম্যাডাম আপনার গাটস আছে, তো এটার পেছনে তো আমার ফ্যামিলির লোকজনই দায়ী। তারা আমাকে বলছে কি যে পড়াশোনা করিয়ে দিয়েছি, এবার তুমি সুস্থ সবল সবকিছু ওকে, এবার আর্ন ইওর ওন ফুড। তো এই কথা না অনেক বড় কথা। অনেক বড় কথা। এবার এটার পরেই আমি মনে মনে করলাম কি ঠিক আছে কি করা যাক। তো আমি কলেজ করতে করতে আমি আমাদের কাছাকাছি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে আমি যেটা ওই অ্যাডমিনিস্ট্রেটিভ জবগুলো হয় না, মানে ওই যে ক্লার্ক বলতে পারো, টু বি ভেরি অনেস্ট। তো আমি ওখানে পকেট মানির জন্য আমি ওইখানে ওটা কি স্টাডি টাইমে না? কলেজ যখন আমার কলেজ চলছে ওই টাইমে এবার রেগুলার কলেজ তো আর কেউ যায় না, তো আমি মোস্টলি ওই ওই জবটা শুরু করলাম। তো ওইগুলো করতে আমার পকেট মানি একটা ভালো অ্যামাউন্ট চলে আসছে। তখন আমার এবার প্রত্যেকটা মেয়ে যেরকম স্বপ্ন থাকে কি আমি মডেল হব, সবারই থাকে সেটা, মডেল হব বা অ্যাক্ট্রেস হব, তো আমারও ন্যাচারালি ছিল। তো আমি আস্তে আস্তে ওইগুলো অ্যাপ্লাই করতে শুরু করলাম। তো বাই দ্য গ্রেস অফ গড আমি ভালো ভালো কোম্পানি ব্র্যান্ডের সাথে কাজ করলাম মানে মডেল হিসেবে। মডেল হিসেবে। আমি মানে একটা আমি নাম নেওয়াটা হয়তো ঠিক হবে না, বাট একটা ব্র্যান্ডেড কোম্পানির তরফ থেকে একটা বিউটি প্যাজেন্ট হয়েছিল, সেখানকার আমি হাওড়া উইনার। তো আমাকে তোমরা মিস হাওড়া বলতে পারো। মিস হাওড়া। আমি হয়েছিল, ও ব্র্যান্ডের নামটা কি বড় ব্র্যান্ড না? হ্যাঁ, পিসি চন্দ্র জুয়েলার্সের যে ও। ওল্ড সাইডস ডিভা, ওখানকার তরফ থেকে একটা মানে প্রত্যেকটা জেলার একটা বিউটি কন্টেস্ট হয়েছিল, আর তার সাথে সাথে সমস্ত জেলার উইনারদের নিয়ে একটা হয়েছিল। এই উইনারদের ওখানে আমি টপ 5-এ ছিলাম, বাট আমি জেলা ওয়াইজ কিন্তু আমি হাওড়া উইনার হয়েছি। তাছাড়া তুমি তিলোত্তমা বলতে পারো, তুমি অদ্বিতীয়া, মানে ওয়েস্ট বেঙ্গলে এমন কোনো বিউটি প্যাজেন্ট নেই যেখানে আমি পার্টিসিপেট করিনি এবং আমি টপ 3 টপ 5-এর মধ্যে থাকিনি। এবার এটা এমনি নয়, তোমরা যদি এভিডেন্স চাও সেটা আমার আইডিতে খুঁজে পেয়ে যাবে। এতে বড় কথা হচ্ছে যে চায়ের যেমন নেশা, আর তেমন একটা সময় মানে ফ্যামিলির, আমি একটা কথা ভাবছি যে ফ্যামিলির কত বড় সাপোর্ট। একজন নট অনলি সুন্দরী শুধু, সে একজন ওয়েল এডুকেটেড, মানে একজন ইংলিশে অনার্স হওয়ার পরে এত ভালো ভালো জায়গায় এত অ্যাওয়ার্ড পাওয়ার পরে একজন চায়ের দোকান খুলে বসা এবং সেখানে ফ্যামিলির সাপোর্ট পাওয়া, এটা অনেক বড় কথা। সেটা দেখো, এবার আমি তোমাকে আরো ডিটেলে যখন যাব তোমাকে আস্তে আস্তে একটা একটা করে রিভিল করছি। তো ফ্যামিলি অবশ্যই আমার বাড়িতে আমি ছোটবেলা থেকে আমার ফ্যামিলি, তুমি বলবো না কি ব্রড মাইন্ডেড এর অনেক ডেফিনেশন হয়। ওনারা মানে ছাড়তে জানতেন ওনারা, মানে হয় না কি লিমিটটা জানতেন। এবং আমাদেরকে একটা কথাই বলে দিয়েছিলেন কি দেখো তোমার সব সময় পেছনে আমি থাকবো না, কি করছো না করছো সেটাও আমরা সব সময় দেখতে যাব না। তো এটা তোমার ওপরে কি আমাদের দেওয়া স্বাধীনতাটা তুমি কিভাবে ইউজ করবে।
আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ, আর আমি আমার বাবার খুবই লেট চাইল্ড। মানে আমার বাবা সংসারের একদম বড়, মানে একদম মেইন ফ্যামিলি মেম্বার এবং সবথেকে বড় দাদা যেটাকে বলা হয়। তার আন্ডারে ৩ বোন, ৪ ভাই যেমন আগেকার দিনে হয়। তো ওনার ছিল কি ওনাদের সবার ম্যারেজ দেয়া মানে বিয়ে-ফিয়ে দেওয়ার পর উনি সেটেল করবেন। তো উনি সেটা করেন। তো এটাতে একটু লেট হয়। আমার মা-বাবার এজ অনেকটা গ্যাপ ছিল। আমরা ফ্যামিলি থেকে এতটা সাপোর্ট যে ইন্ডাস্ট্রিতে যাওয়া, মডেল হিসেবে কাজ করা, আবার একটা চায় শখিন মানুষ আবার বিজনেস করা। এই সমস্ত কিছু মানে হয়েছে লাইফে। কিন্তু একটা কথা বলুন, সবকিছুর পিছনে বাবা-মার স্বাধীনতা ছিল। কিন্তু আমি আজকাল বা ২ বছর ১০ বছর পুরনো যে ছেলেমেয়েরা রয়েছে, এরকম অনেক ফ্যামিলি দেখেছি যে বাচ্চাকে এরকম ফ্রিডম দেওয়ার পরে সে মেয়ে হোক বা ছেলে, সে বরবাদ হয়ে গেছে। এক্সাক্টলি। সেটা কিভাবে হচ্ছে? এবার এটা আমি কোথাও না কোথাও মনে করি এটা আমার কাছে এটা মানে উপরওয়ালা বলতে পারো, আল্লাহ, গড যাই নামে বলতে পারো না, ওই ডিভাইন পাওয়ারের একটা অদ্ভুত আমার মাথায় আশীর্বাদ ছিল কি আমি না জীবনে সবসময় ভাবতাম কি যে মানে সময় তো আছেই। মানে আমি যদি কোনো কিছু এক্সপিরিয়েন্সও করতে চাই তাহলে সেই এক্সপিরিয়েন্সটা তো আমি করতেই পারি। এটা তো আমার হাতে আছে। বাট এইটা করলে আমার কতদূর ঠিক হবে না হবে, তো এই ব্যাপারটা না ম্যান টু ম্যান ভ্যারি করে। আমি এইজন্য কথাটা বললাম, কারণ বাবা-মার স্বাধীনতা যদি বা দেয়, কিন্তু হ্যাঁ। আপনার ভাবনা চিন্তা ভাবনার লিমিট রাখে। এক্সাক্টলি তাই, এক্সাক্টলি তাই। আমি আমার কলেজ লাইফে ফ্রেন্ডদেরকে বান্ধবীদেরকে দেখেছি বা আমি অনেক আ বান্ধবী বা মেয়েদের কথা বলুন, দেখছি যারা বাড়িতে খুব ভালো সাপোর্ট, বাড়ির ব্যাকগ্রাউন্ড ভালো থাকা সত্ত্বেও লাইফে পুরো ইধার-উধার করে দিয়ে। এক্সাক্টলি। চুজ করে নে। মেয়েদেরকে দিনগুলোই করেছে, সার্চ করেছি। ১ম লিমিটটা বাবা-মা শেখায়। পরের লিমিটটা তো বাবা-মা শেখাতে পারে না কখনো। না, না, এটা একদম, এটা তো বললাম এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। আর একটা রিয়ালাইজেশন তোমার মধ্যে অলওয়েজ থাকা উচিত কি তুমি এটা করছো, তুমি ঠিক করছো? নিজেকে কোয়েশ্চেন করা। দেখো খারাপ পথে চলে যাওয়া বা নিজের যে স্বাধীনতা ওয়েস্ট করে এন্ড অফ দ্য ডে তাদেরকে কিন্তু বাড়িতেই ফিরতে হয়। সেটা হয়তো এতটা লেট হয়ে যায় যে সেক্ষেত্রে তাদেরকে মানে ওটা প্রবলেম হয়। এবার ১০ বছর পরে সে বুঝতে পারে যে আমি কি করে ফেলেছি। একদম, একদম। এবার এই জিনিসের জন্য কোথাও না কোথাও আমার ফ্যামিলি দিদি, দাদারা, দাদা নেই, দিদি আছে। তো বলছি এই ফ্যামিলির লোকজনই দায়ী। কেননা আ কি বলবো তোমাকে ছোটবেলাতে আমি 2003 তে আমার মা মারা যান। ঠিক আছে? তো তবে থেকে ধরুন ফ্রি মানে আপনার তো অনেক। হ্যাঁ, আমি যখন স্ট্যান্ডার্ড 3 তে পড়ি। ওরে বাবা! তো তখন থেকে আমার দিদিরা আমার মাথায় এটা ঢোকাতে থাকে কি তুই কিন্তু আর ৫ টা মেয়ের মতো সাধারণ মেয়ে নোস যে তুই যা ইচ্ছা তাই করবি। তোর একটা থাকবে। বুঝতে পেরেছো? একটা মা-বাবা মানে হচ্ছে একটা লাইফে এভরিথিং। এভরিথিং। আর সবথেকে সেটা চাইল্ডহুড সময়ে। তা বুঝদার ব্যাপারে ১৭-১৮ বছর হলে আলাদা। তো হতে পারে এই ব্যাপারটা আমার মাথায় ক্লিক করে গেছিল কি না আমি কিন্তু ভুল পথে গেলে হবে না। আমাকে আমার লাইফটাকে গোছাতে হবে। আর আমাকে অলওয়েজ আমার দিদিরা আমার ২ দিদি। তো দিদিরা এটাই বোঝাতেন কি যে দেখো তোমার মা নেই মানে লোকজন তুমি ঠিক করো, ভুল করো তোমাকে এটা বলবে মা নেই তো এইজন্য এই মেয়েটা এরকম হয়েছে। তো এই বদনামটা যেন না এবার লোকের ধর্ম বদনাম দেওয়া। বাট তো ভালো কাজ করলেও বদনাম দিচ্ছে। এক্সাক্টলি। খারাপ তো তা হ্যাঁ, সেই। নিজের কাছে ক্লিয়ার থাকা উচিত। তো সেজন্য না আমি সময় নষ্ট করিনি। আমি না কিছু করলেই আমার মনে হতো যে আমাকে বাঁচাবে কে? হ্যাঁ? আমার পেছনে তো সেই এটা নেই। আচ্ছা, আমরা মানে এখন একটা মূল কোয়েশ্চেনে ফিরে আসি। এই যে পাপিয়াদি, যে অ্যাকচুয়ালি ফেমাস হয়েছে রাশিয়ান চাওয়ালি নামে। তো এই রাশিয়ান চাওয়ালি নামটা হঠাৎ করে কেন এলো? একদম। দেখো এইটা না মানে এই যে ধরো আমার চায়ের দোকান খোলা, তারপরে সেখানে আমার এই নামটা পাওয়া, আবার বন্ধ হয়ে যাওয়া, এই যে গন্ডগোল এই পুরো ব্যাপারটাই না একটা রহস্যজনক বিষয়। সবই ৩ মাসের মধ্যে। সবই ৩ মাসের মধ্যে হয়েছে। তো আমি কিন্তু আমার কাজ করছিলাম। ওখানকার স্থানীয় লোকেদের আমাকে দেখে রাশিয়ান মেয়েদের মতো মনে হয়েছে। মানে স্থানীয় লোকেরা না পার্টিকুলার কেউ এরকম না, না। রাশিয়ান চাউলির জন্য না চায়ের টেস্টের জন্য ভিড়? কোনটা? দেখো এরকমও অনেক ভাইরাল লোকজন আছে যারা প্রোডাক্ট তো দিচ্ছে ভালো, কিন্তু শুধুমাত্র মানুষটার দুর্ব্যবহারের জন্য ওখানে কেউ যায় না। তো এক্ষেত্রে তোমাকে আমি বলি যে দুটোই কিন্তু তোমায় বলতে হবে। চা তো আছেই, তার সাথে খুব একটা খারাপ ব্যবহার নয় কিন্তু আমার। আমি কিন্তু লোকজনকে যথেষ্ট আপ্যায়ন করি।
আমার ওখানে আপ্যায়ন করার মতো অত বড় জায়গা নেই। বাট লোকের সাথে নরমাল হেসে খেলে কথা বলি এবং তাদের হয়তো আমাকে ভালো লেগেছে। সেটারও পজিটিভ নেগেটিভ সবই দিক রয়েছে। সেজন্য ওখানে লোকজনের ভিড়টা একটু বেশি ১ম থেকেই ছিল। লাইফে তো এরকম সবকিছু আপ ডাউন গেল। তো আমি কিন্তু একটা কোয়েশ্চেন আছে, চাওয়ালি, রাশিয়ান চাওয়ালি অ্যাকচুয়ালি কি ম্যারিড? না, 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 না একদমই না। আনম্যারিড। মানে ইয়াংস্টারদের এখনো চান্স আছে। বয়ফ্রেন্ড আছে কি? দেখো বয়ফ্রেন্ড আছে মানে হ্যাঁ, অবশ্যই আমার সব মেল ফ্রেন্ড মানে তো বয়ফ্রেন্ড বললেন ওই সেন্সে বয়ফ্রেন্ড। তাই ইনি তো বয়ফ্রেন্ডস বললো। বয়ফ্রেন্ডস তো ছিল। তাও বয়ফ্রেন্ডস তো ছোটবেলা থেকে সবার থাকে। তোমাদের গার্লফ্রেন্ডস স্পেশাল ওয়ার্ক। দেখো সেরমভাবে এটা কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন হয়ে গেল। তো এটা কমেন্ট না দেওয়াটাই মনে হয় বেটার হবে। আমি এখন এই টপিকটাকে না এটা পজ দিয়ে দিয়েছি। মানে আছে, নেই, থাকবে, থাকবে না, সুযোগ, অসুযোগ এইগুলোটা একটু পজে আছে। অজয় আছে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, মানে ওই বাটনটা এখন পজ আছে। অন করলে তারপরে হ্যাঁ, না বলতে পারবো। আচ্ছা রাশিয়ান চাওয়ালি কখনো কোনো ছেলেকে মেরেছে? দেখো আমি অতটাও ওরকম মানে লাউড নই কি গিয়ে হাত-ফাত তুলে দেব। বাট হ্যাঁ, এরকম হয়েছে কি এমন মানে দেখো সবসময় হাত তোলাটা কিন্তু সলিউশন হয় না। অনেক সময় তোমার অ্যাটিটিউড বা তোমার তুমি এমনভাবে মানুষের সাথে কথা বলছো, সেই জায়গায় দাঁড়িয়ে অনেকে কিন্তু সংযত হয়ে যায়। তো হাত তোলার নওবত এখনো পর্যন্ত আসেনি। কোনো পর্যন্ত আসে। কিন্তু এবার আসবে মনে হচ্ছে। যা হচ্ছে চারিদিকে। তো রাশিয়ান চাওয়ালি, রাশিয়ান মানে ছেলেদের মনে কি? তো ছেলেদের মন বোঝা আর ছেলেরা কি ভাবছে সেটা জানা। ছেলেদের মন বোঝা আর মাথার চুলকোনা একই, তাই তো? হ্যাঁ, এটা মানে ছেলেদের না, এখনকার দিনে রাশিয়ান শব্দটা দুটো সেন্সে ভাইরাল হয়। তো ওখানে কি আপনার মনে হয় দুটো সেন্সে ভাইরাল হওয়া ছেলেরাই যায়? দেখো এবার ওই যে বললাম যে এই যে ভাবো কথাটা বললে আমি কোনোদিন ভাবতেই যাইনি। আচ্ছা। কেন কি বলতো? ভাবতে গেলে না আমার মাথা গুলিয়ে যাবে। তা আমি যে কাজটা নিয়ে নেমেছি সেখানে যেতে পারবো না। তাই জন্য ভাবনা চিন্তার বিষয়টা আমি ওনাদের ওপরেই ছেড়ে দিয়েছিলাম। রাশিয়ান কথার অর্থটা কি? মানে কেন ছেলেদের মনে রাশিয়ান কথাটা? আচ্ছা। না, 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 না ওই যে বললাম আমি এই ব্যাপারে কোনোদিন জানতেই যাইনি। মানে নেগেটিভ পজিটিভ থাকুক আমার জানার দরকার নেই, তাই তো? কেন? দেখো তোমাকে ধরো তুমি কেউ যাচ্ছ। তোমাকে ধরো কেউ কোনো একটা নামে পাশ থেকে হালকা করে বলল এবং সেই নামটা অন্য কেউ ক্যাচ করে আস্তে, আস্তে এটা স্প্রেড হয়ে গেল। তো তুমি কতজনের সাথে যুক্তিতর্কে যাবে? কেন বললেন? কিসের জন্য বললেন? আপনি কি পজিটিভলি বলেছেন? আপনি তার মানে নেগেটিভ বলেছেন। তো এত কথায় কে যাবে? একদম, একদম বুঝতে পেরেছি। কি জানি না রাশিয়ানে কোন মেয়েকে দেখেছি, কি দেখেছি জানি না। রাশিয়ান মানে ও ওরা তো বিউটিফুল। রাশিয়ান মানে তো তো তাহলে তুমি বলছো এটা একটা কমপ্লিমেন্ট তো? কমপ্লিমেন্ট তো 100%। তো অবভিয়াসলি তাহলে এই ব্যাপারটা নিয়ে তো প্রোটেস্টের তো জায়গা হওয়া উচিত না। তো ঠিকই আছে। রাশিয়ান দিদি রাশিয়ান ছিলেন না, মানে রাশিয়ান নামে ফেমাস ছিলেন না। বাট এতটাই সুন্দরী সেই টাইমে কটা ছেলেকে ঘোরানো হয়েছে। দেখো ঘোরানো ব্যাপারটা ঘোরানো না। সরি সেটা বলতে পারবো না। আরেকটা কোশ্চেন করা যেতে পারে যে চায়ের দোকান যখন আমরা স্টলে যখন বসেন বা একটা সময় পর্যন্ত ছিলেন, অনেক ছেলেদের ভিড়। ছেলেরা লাইন ধরে আছে। কেউ চা খাচ্ছে, কেউ রাশিয়ান দিদির চোখ দেখছে, কেউ চুলের কালার দেখছে। তো তার মধ্যে কি আমি নট অনলি শুধু স্টলের কথা বলবো না। লাইফের কিছু পার্ট নিয়েই বলছি। বাড়ি, ফ্যামিলি, অফিস। তো এরকম ঘটনা কখনো ঘটেছিল? রাশিয়ান চাওয়ালি যে এমন প্রস্তাব দিয়েছে যে সেটা রাশিয়ান চাওয়ালি নিতে পারেনি যে এতটা খারাপ। দেখো সেটা মানে খুব কঠিনভাবে ফেস করতে হয়েছে। এটা আশা করাও যায়নি। আমার সাথে প্রেজেন্টলি যে ঘটনাটা ঘটছে এটাই তোমার সমস্ত প্রশ্নের একটাই আনসার যে এই যে এখন প্রেজেন্ট ঘটনাটা আমার সাথে হচ্ছে। বাকি ওরকম আফ্রন্ট এসে কেউ কুপ্রস্তাব দেওয়া সেইগুলোর জন্য আমি আমার এই টি স্টল বা এলাকার মানুষ বা এটাকে দায়ী করবো না। এটা প্রত্যেকটা মেয়েকেই না, প্রত্যেকটা ইন্ডাস্ট্রি, সেটা তুমি এডুকেশন ইন্ডাস্ট্রিতেও ছিলাম আমি। একদম। সেখানেও আমাকে কোথাও না কোথাও এগুলো পেতে হয়েছে। ওটাই বলছি সব জায়গায় লাইফে পার্টি স্টল, নট অনলি স্টলের কথা বলছি। অবভিয়াসলি এটা কোনো মেয়ে, সেটা তুমি সুন্দরী অসুন্দরী যাই বলো না কেন, পৃথিবীতে এমন কোনো মেয়ে, আমি তো এখন বলবো ছেলেও, কারণ এখন যা সমাজ, তো এখানে ছেলেকেও ইনভলভ করব কি এইরকম টাইপের মানে কুপ্রস্তাব বা একটা অপ্রাসঙ্গিক জিনিসপত্র না সবাইকেই ফেস করতে হয়। মানে এরকম কোনো ফেস করতে হয়েছিল যেটা খুব মাথায় হাসি যে এই দিনটা যদি না আসতো
মানে কেন এরকম বললো? কেন আমাকে এই কথাটা বলল? মানে শুধু প্রস্তাব দেয়নি এবং সেইভাবে হ্যারাসমেন্টও মানে হ্যারাসও করেছে এরকম প্রস্তাব বা কুপ্রস্তাবের ব্যাপারটা তো মানে প্লেন্টিফুল অফ আছে। মানে ক্লিয়ার বলি, ফোন করেছে কেউ, আপনাকে চেনে, আমাকে ফোন করলো যে, "রাশেন, আমরা চাউলিয়ার নাম জানি, আপনাকে কত টাকা লাগবে? আমার বাংলোতে চলে আসো বা এই হোটেলে চলে আসো।" এরকম পরিস্থিতি অবশ্যই, অবশ্যই। আছেন। আপনি এত স্মার্ট, এত নিজেকে ফাইট করে তৈরি করেছেন, তাহলে নিরীহ যে মেয়েগুলো আছে, তাদের কি হারাতে পারে? তাদের কি? তারা তাহলে শিখতে পারবে এখান থেকে। যে কিভাবে রিকভার করেছেন, করে জানতে চাইছি। অবশ্যই তাই। মাঝখানে যখন আমি এই স্টল আমি এটা নিয়েই কারণ আমার লাইফে প্রেজেন্ট তো এটাই। তো আমি এই ওরিয়েন্টেডই বলছি। তো এই স্টল রিলেটেড ব্যাপারে আমাকে যারা ধরো কোঅপারেট করেছিল ১ম এর দিকে, তার মধ্যে একজনের সাথে না একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। নাম তো অবশ্যই নেব না আমি। বাট হয়ে যায় এরকম মিসআন্ডারস্ট্যান্ডিং এবং উনি আমার নাম্বারটা না আমার একটা আ মানে ফেক প্রোফাইল খোলেন ফেসবুকে এবং জিনিসটাকে আ খুবই একটা বাজে ভাষা প্রকাশ করে আমার নাম্বারটা দিয়ে এটা স্প্রেড করে দেয়। আচ্ছা, মানে সোশ্যাল মিডিয়াতে? সোশ্যাল মিডিয়াতে এবং আমি ধরো মডেলিং করেছি। আমার মডেলিং এর ফটো আমার আইডিতে আছে। ওইখান থেকে কিছু সিলেক্টিভ ফটোস নিয়ে আমার একটা ফেক আইডি বানানো হয় এবং আমার নাম্বারটা যেহেতু ওনার কাছে ছিল আমি ওই টাইমে কোঅর্ডিনেট করেছিলাম ম্যাটারটাকে। তো ওই নাম্বারটা দিয়ে একটা খুব খারাপ ভাষা ওর মধ্যে দিয়ে নাম্বারটা মানে বাজে, খুব রকম বাজে এরকম। হ্যাঁ, যেমন হয় মানে একটা নাম্বার দেওয়ার ওপরে কি দিতে পারে? কি বলেছে বলা যাবে? ক্যামেরাতে? দেখো ব আ বলতে হবে, আমি কারণ আমি জানতে চাই যে একটা মানুষ কতটা নিচে নামতে পারে। হ্যাঁ, আমার নাম্বারটা নিচে দিয়েছে, ওপরে লিখেছে কল গার্ল পাপিয়া। আচ্ছা। দিয়ে আমার নাম্বারটা দিয়ে দিয়েছে। সকালবেলা আমি ঘুম থেকে উঠে দেখি খুব কম করে হলেও ৩০০ থেকে ৪০০ খানা ফোন আসছে ব্যাক টু ব্যাক, ব্যাক টু ব্যাক, ব্যাক টু ব্যাক, ব্যাক টু ব্যাক, মানে সেই যে কি পেইন ওটা আমি রিয়ালাইজ করেছি। আপনার যে এই যে চা দোকানটা আছে, এখান থেকে আপনার মানে মান্থলি কত টাকা ইনকাম হয়? বা প্রত্যেকদিন কত টাকা ইনকাম হয়? দেখো যেহেতু ব্যবসার বয়সটা সামান্য ৩ মাস, তো ১ম ২ মাস ন্যাচারালি যেটা হয় আমাকে সমস্ত কিছু বুঝতে, সবকিছু করতে একটা সময় গেছে। এবার লাস্ট যে ১ মাস, ওই ১ মাস কিন্তু তুমি বলতে পারো কিছু ব্লগার দাদাদের কারণে বা স্থানীয় এলাকার কারণে জিনিসটা যখন স্প্রেড হয় বা ভাইরাল বলতে পারো, তখন থেকে কিন্তু আমি সেই ব্যাপারটা যে চলতি ব্যবসার মজাটা সবে নেওয়া শুরু করেছিলাম। তো সেই অর্থে দেখতে গেলে আমি ব্লিড করছিলাম না। মানে আমাকে বাড়ির থেকে কিছু দিতে হচ্ছিল না। জিনিসটা সবকিছু ওই বলে যেটাকে বাংলায় মাছের তেলে মাছ ভাজা, ঐরকমই হয়ে যাচ্ছিল। তো এই যে লাভের মুখটা আমি দেখা হয়তো শুরু করেছিলাম হাতে গোনে ১ সপ্তাহ, তারপরেই দুর্ঘটনা। তো ন্যাচারালি তোমাকে আমি ওইভাবে এখন ক্যালকুলেট করে বলতে পারব না। না অ্যাকচুয়ালি যে মানে আপনার দোকানের সামনে হাজার, হাজার ভিড় দেখা যায় এখন। তো আমি এইটা ছেড়ে দিচ্ছি যে কত টাকা ইনভেস্ট করা হয়েছে বা কি হয়েছিল। বাট ন্যাচারালি কত টাকা আসে মাসে? দেখো আসে বলতে সেরকমভাবে দেখতে গেলে আমার তো একবেলা স্টলটা চলে। তো সেক্ষেত্রে আমি লাস্ট যেটা করেছি আমি সেটাই তোমাকে বলছি। মানে মোটামুটি ধরো ওই ১,০০০, ১২০০, ১৫০০ ভাঁড় বিক্রি হয়ে যায়। ১০০০, ১২০০, ১৫০০ ভাঁড় বিক্রি হয়। লাস্ট ১৫০০ বলতে পারো। একটা কাপের দাম কত? এইটা হলো মেইন কোয়েশ্চেন। আমি কিন্তু একদম জিনিসটা খুব সিম্পল বেসিক রেখেছিলাম। যে এক্সোটিক ব্যাপারগুলো স্টার্ট করার ছিল সেগুলো আমি এখনো পর্যন্ত করে ওঠার জায়গা পাইনি। তো বেসিক যে ইলাইচি টি সেটা আমি সামান্য ৭ এর থেকে শুরু করেছিলাম। ৭ দেবে? ৭ অনেক, অনেক, অনেক কম। অনেক কম। আচ্ছা আপনার ওখানে তো এতজন ব্লগার গেছে। তো কখনো মনে হয়েছে যে এই ব্লগারটা খুব বাজেভাবে ব্লগ করে, খুব বাজেভাবে এক্সপোজ করে আমাকে। এ যেন না ২য় বার আসে আমার দোকানে। না, কেন বলছি? কেননা ১ম এ একদম শুরু তো। তো শুরুর দিকে এমন আমাকে ইনফরমেশন দেয়া হয়েছিল যে অমুক নামের অমুক ব্যক্তিটি যাচ্ছেন। উনি কিন্তু প্রচন্ড রোস্টিং ভিডিও বানান। তো ওনার থেকে সাবধান। এরকম ব্যাপার এসেছে। কিন্তু যখন আমি ওনার সাথে মানে একদম ফেস টু ফেস ইন্টারেকশন করলাম, তো দেখলাম যে না উনি খুব একটা ভুলভাল কোনো প্রশ্ন করেননি। তো ওইসব জায়গায় ঢোকার হয়তো জায়গাটা তৈরি হচ্ছিল। এখনো প্রসেসটা অনগোইং ছিল আরকি। তো ওই জায়গাটা এখনো পর্যন্ত আমার দেখতে হয়নি। অ্যাকচুয়ালি আমি যেটা জানতে চাই যে দোকান খোলা, রাশিয়ান চাউলে
বিক্রি করা, সেল করা, ইনকাম সব চলছিল। তো চলার মাঝখানে হঠাৎ করে কেন দোকান বন্ধ হয়ে গেল? এমন কি ঘটনার সাথে যুক্ত ছিলেন বা এমন কিছু করেছেন যার জন্য দোকানের স্টলটা বন্ধ হলো? দেখো, সবার প্রথমে একটা কথা বলি যে তোমরা এই ব্যাপারটাকে জানতে পারছো কেন? বিকজ আমার নামের আগে একটা ভাইরাল কথাটা অ্যাড হয়েছে। তো এই ভাইরাল কথাটা অ্যাড হয়েছে, কিছু ব্লগার দাদারা এসে ভিডিও করে, জিনিসটা ছাড়ে তার জন্য। তো একটা মানুষ যখন ভাইরাল থাকে তখন সে কি করছে না করছে, কি করে না করে, সেটা কিন্তু আর লোকানো থাকে না। ওটা একটা ন্যাশনাল হাইওয়ে 6, মানে জাতীয় সড়ক, যেটা বলছে জাতীয় সড়কের ওপরে দোকান, সকলে চোখের সামনে বসে দোকানদারি, এক্সেসিভ ভিড় হচ্ছে, সার্ভিস রোডের ওপরে দোকান। তো এটা একটা ব্যবস্থা নেওয়া উচিত। এই কথাটা নিয়ে আমিও খুব চিন্তিত ছিলাম। আমাকে থানা থেকে ডেকে পাঠানো হয়। আমি কাজ করছি, অফিসার আসেন, আমাকে ওঠান জায়গা থেকে। ইটসেলফ একটা এটা অপমান। তা সত্ত্বেও আমি ওনার সাথে গিয়ে কথা বলি, পরের দিন থানায় যাই। সবকিছু কিন্তু ঠিক ছিল। হঠাৎ করে একদিন ছুটির দিন, যেদিন বৃহস্পতিবার আমার দোকান বন্ধ থাকে, হঠাৎ করে পাশের দোকানের একজন চায়ের দাদা আমাকে ফোন করে বলে, কি খুব তো উড়ছিলেন, হয়ে গেল তো, দোকান বন্ধ হয়ে গেল তো, নোটিশ পড়ে গেল তো। ওটা চাওয়ালে সেটা চাওয়াল একই লেনে, হ্যাঁ, আমাকে জাস্ট মেসেজ করলেন দুপুরবেলা, কি পোস্টার পড়ে গেল তো। আমি না জিনিসটাকে একদম লাইটলি নিয়েছি। আমি ফোন করে বললাম, কি হয়েছে, কি পোস্টার? তো আমাকে ছবি পাঠায়। ছবিতে যে আমি দেখি, ওখানে লেখা রয়েছে যে প্রশস্ত গ্রামবাসীর তরফ থেকে জানানো যাইতেছে যে এই চায়ের দোকানটি অনির্দিষ্টকালের জন্য, ব্র্যাকেটে চিরকালের জন্য বন্ধ করে দেয়া হলো, সৌজন্যে প্রশস্ত গ্রামবাসী। সারা সন্ধে আমি জাস্ট কেঁদে কেঁদে ভেঙে পড়ে শেষ হয়ে গেলাম যে সলিউশন তো হতে পারতো। প্রবলেম তো ট্রাফিক ছিল, তো সলিউশন তো হতে পারতো। আমি তো ততক্ষণ জানি যে প্রবলেম ট্রাফিক। তো আমি ফোন করে করে রাত 12টার পর একজন ক্লাবের একজন সদস্য ফোনটা তুলে আমাকে এটা কনফার্ম করেন কি হ্যাঁ, এরকম করা হয়েছে এবং ইটস আ সাডেন ডিসিশন কি এটা করা হয়েছে। তো আমি প্রশ্ন করি যে কেন এটা? বলছে, না, কাল থেকে দোকান খুলবেন না, আপনি এসে দেখা করবেন, তারপরে যা হবে হবে, খুলবেন না দোকান। আজকে আমি একটা জাতীয় সড়কের ওপরে বসে একটা নরমাল জামা কাপড়ে আমি এখানে চা সার্ভ করছি। আমার ভিডিও সবার ফোনে রয়েছে। এমন কোন অশালীন জিনিস সেখানে দেখা গেছে যে আমার দোকান চলতি দোকানকে আজকে বন্ধ করে দেয়া যায়? এর কিন্তু প্রপার উত্তর কেউ দিতে পারছে না। ইনফ্যাক্ট আমি নিজেও দিতে পারছি না। আজকে আমি তো কোনো অপরাধ করিনি। আমি চেয়েছিলাম যে একটা ছোট্ট দোকান থেকে আজকে একটা বড় ব্র্যান্ড তৈরি হবে। প্রথম কথা হচ্ছে যে আমাকে এরকম কথা শোনা গেছে কি বক্তব্য, রাত্রি 12টা পর্যন্ত একটা ভদ্র বাড়ির মেয়ে ওখানে বসে থাকতে পারে না, এবং এটার পেছনে অন্য কোনো ইনটেনশন আছে, মানে অন্য কোনো বাজে আমার কোনো কিছু করার একটা বিষয় রয়েছে। মানে ওই দোকানে ব্যবসা করতে করতে করতে, করতে মানে ওইটা ব্যবসাটা চায়ের জাস্ট দেখাওয়া, আমার পেছনে কোনো বাজে ইনটেনশন আছে, অন্য কোনো ব্যবসার সাথে আমি জড়িত। তাই জন্য আমি রাত 12টা অবধি বসে থাকি এবং সেখান থেকে আমার কিছু জোগাড় হয়। এর থেকে ক্লিয়ার আমার মনে হয় না আমি আরো বলতে পারবো। তো বুঝতেই পারছো যে তারা কি ব্যাপারটাকে করছে। খুবই খারাপ একটা মানে ব্লেম দেওয়া এটাকে বলে। তুমি একটা কথা বলো যে আজকে আমাকে তোমরা স্মার্ট বলো, সুন্দরী বলো, ওটা আলাদা ব্যাপার। একটা মেয়ের কাছে কি কোনো অপশনের অভাব থাকে? তাও যদি সেই মেয়েটি মডেলিং বা মিডিয়া বা এরকম একটা গ্ল্যামারাস জব থেকে জব ছেড়ে আসছে, তো তার কাছে তো প্লেন্টিফুল অফ অপরচুনিটি। সে রাজ সড়কের ওপরে বসে এরকমভাবে টানা আগুনের সামনে বসে রাত 12টা পর্যন্ত চা দেওয়া নেওয়া করার মতো একটা মানে লোকজনের মতে যে এরকম মেয়ে হয়ে এত ছোট কাজ কেন করছে? আমার কাছে তো অপশনের কোনো অভাব ছিল না। আমি তো ওইখান থেকে পারতাম আমার যা ইনটেনশন ওনাদের মতে সেগুলো পূরণ করতে। তাহলে আমি সেগুলো ছেড়ে এত কষ্ট কেন করতে যাব? আমার লাইফ তো আজকে প্রচন্ড পরিমাণে মানে ফুল অফ কমফোর্ট হতো। আমি কেন এগুলো করতে যাব? আমি লোক দেখিয়েই বা কি পাবো? আচ্ছা, এরকম কিছু কোনো লোকের চোখে কিছু মানে খারাপ বা ইন্টেনশন এরকম কিছু চোখে পড়েছে, এরকম প্রুফ আছে? দেখুন, এটাই তো আমার বক্তব্য যে
আর তাদের যদি মত হয় কি আমি কোনো রকম খারাপ কোনো কিছুর সাথে জড়িত বা ওখানে আমার কিছু ইন্টেনশন ছিল, তাহলে তার প্রুফ কোথায়? আমাকে দেখে বলুক যে কারণ না আমি প্রুফ তো দেয়নি। দেখিনি। কোনো কারোর কাছে কোনো প্রুফ নেই। কারোর কাছে কোনো প্রুফ হতে পারে না। কারণ এগুলো একটা মিথ্যে মিথ্যে অ্যালিগেশন। এগুলো একটা মিথ্যে অ্যালিগেশন। এর পেছনে কারোর ইন্টেনশন থাকতে পারে, কার নিজের কিছু সাধ্য পূরণ যেটা হয়নি সেটা হতে পারে, ঈর্ষা, জেলাসি। কিন্তু আমার স্বপ্নটা তো ভেঙে গেল। আচ্ছা। আর ওই দুটো বাচ্চা যারা আজকে নিজের সবজির দোকান ছেড়ে আমার দোকানে এসেছিল, একটা বড় ব্র্যান্ড হবে, তারা ম্যানেজারের পোস্ট পাবে, বড় স্বপ্ন নিয়ে। তাহলে সেটা তো পুরো ভেঙে গুঁড়িয়ে গেল। আর এখন তো আমার কাছে ইনকাম সোর্স বলতে কিছুই নেই। কেননা আমি অন্য কোনো না, ব্যবসায় জব যখন আমি দেখছি যে আমার ব্যবসা চলছে, তাই জন্য তখন মানুষ কি করে? তুমি দেখছো তোমার ব্যবসা ফুলে ফেঁপে বড় হচ্ছে, তুমি তো ফুল ফোকাসটা সেখানে দেবে। আমি তো আমার প্রেজেন্ট জবটা ছেড়ে দিলাম। আমার সকালবেলা আমি দোকানদারি করতাম না, কারণ আমি সকালবেলা আমি একটা ইন্টারন্যাশনাল স্কুলে অ্যাজ আ কাউন্সিলর জব করতে, করতে এই কাজটা করছিলাম। সেইজন্য আমাকে ৫টা থেকে ১১টা পর্যন্ত থাকতে হতো। তাহলে আজকে ওই জবটাও গেল। আমি পুরো বসে গেলাম। আমার চলন্ত ইনকাম বন্ধ হয়ে গেল। এখন তো আমার কোনো মনিটারি প্রোগ্রেস নেই। আমার বাচ্চাগুলো ফোন করে, করে বলছে, "দিদি ফোন রিচার্জ করতে পারছি না। পয়সার কিছু অলরেডি মালপত্র সব বাড়িতে পড়ে।" তো এইরকমভাবে যদি সাহসিকতা দেখিয়ে নিজের বাড়ির সামনে বা মফস্বলের মতো এরিয়াগুলোকে উন্নত করার যদি ইচ্ছা কেউ প্রকাশ করে, তাহলে তার পরিণতি যদি আমার মতো হয়, তাহলে তো আর কেউ স্বপ্ন দেখবে না। স্বাভাবিক। মানে মনে হলো কি একটা শুরুতে যেন কেউ দাপিয়ে দিবে এরকম মনে হলো? শুরুতেই মানে মানে একটা ভরা, মানে কি বলবো তোমাকে, একটা ভরা ব্যবসা তাকে পুরো নিঃশেষ করে দিল। আজকে তুমি বলো ওই হট ড্রিঙ্কস মানে চা, কফি রিলেটেড যে জিনিসগুলো, সিজনটাই তো শীতকাল। এই ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই ৩টে মাসে যারা চা খায় না তারাও চা খাবে। কিন্তু এই সময়টা আজকে আমি বাড়িতে বসে, ইনকাম 0। আজকে তুমি একটু আগেই আমায় প্রশ্ন করলে যে তোমার তো তাহলে এতটা মান্থলি রোজগার হয়ে যেতে পারতো। তাহলে তুমি ভাবো মানুষের যেরকম রোজগার হয় তারা তো স্বপ্নটাও সেইভাবে দেখে। দেখে সেইভাবে আজকে আমিও তো কিছু প্ল্যানিং করেছিলাম। আজকে ওই বাচ্চা ছেলেটাও তো কিছু প্ল্যানিং করেছিল যে নেক্সট মাসে আমার ও ছোট ২০ বছরের ছেলে, ওর বিয়ে হয়ে গেছে। ও আমাকে বলছে, "দিদি আমরা ঘুরতে যাবো। এবারে কিন্তু একটু এক্সট্রা কিছু পয়সা দিও।" আজকে যেভাবে শুরু করেছিলেন খুব ভালো করেছিলেন। দাঁড়িয়েছিলেন। কিন্তু যে ব্লেম দিয়েছেন বা ব্লেম দিচ্ছে সেই জায়গা থেকে মনে হচ্ছে কে দায়ী? একটা কোনো মানুষ যে সামনে এসে ২-৪টে কথা এমনভাবে বলেছে যেটা আমার পুরো সম্মানহানি করেছে। কিন্তু এই যে পুরো ব্যাপারটা ঘটেছে, যখন আমরা একটা মিটিংয়ে বসলাম যে এটার একটা কোনো সলিউশন হয় কিনা, তখন তো সবাই বলছে যে এটার কোনো সলিউশন ওনারা দিতে পারবেন না। এখন থেকে ক্লাব কর্তৃপক্ষ ওই দোকানের জন্য দায়ী নয়। এবং এটাও আমার গোপন সূত্রে খবর এসেছে কি ওখানকার লোকজন বলছে যে আমরা আপনার পাশে থাকতে চাইলেও থাকতে পারছি না। কারণ আপনার পাশে থাকলে লোকে এটা বলবে কি উনি মেয়ে মানুষ, নিশ্চয়ই ওনার সাথে কোনো সম্পর্ক আছে, তাই আমি পাশে এসে দাঁড়িয়েছি। তো এরকমও খবর আছে যে কোনো এক বর্ধমানের মৌলানা সাহেব যে এরম ফতোয়া জারি করেছে কি ওইখানে দোকান চালানো যাবে না মহিলা বলে। কিন্তু কিসের জন্য? বর্ধমান কি আপনাদের মানে ওই জেলার ডিস্ট্রিক্ট পড়ছে? না, কোনো অ্যাঙ্গেল থেকে পড়ছে না। ওটা অঙ্কুরহাটি হাওড়া জেলার অন্তর্গত। কিন্তু এইরকম আমার কাছে খবর রয়েছে কি এরকম মানে এটা ক্লাবের থেকেই আমাকে জানানো হয়েছে। দেখুন কে, কেন, কি বৃত্তান্ত আমি ডিরেক্ট হিট করতেই পারি। কিন্তু ওই যে একটা ব্যাপার থাকে যে ভয় তো আছেই, তার সাথে, সাথে না একটা মানবিকতা কাজ করছে। মানে আপনি যে ফতোয়ার কথাটা বলছেন, এটা কি মানে আপনি কোথাও থেকে শুনেছেন? দেখো, আমি যখন একটা সোশ্যাল নেটওয়ার্কে কোনো কথা বলছি, আমি তো আর এমনি কথা বলতে পারবো না। আমার কাছে তো প্রপার এভিডেন্স আছে। কিন্তু আমার বক্তব্য যে এই যে যিনি এই নির্দেশিকা জারি করেছেন, আমি তাকে প্রশ্ন করতে চাই যে এর পেছনে কারণটা কি? আমি যদি কোনো অশালীন হরকত করে থাকি, তাহলে ওই এরিয়া যেটা সবার চোখের সামনে, তার তো কোনো প্রুফ থাকবে।
প্রুফ থেকে মুখের সামনে আমাকে বলতে পারতো কি আপনি এখান থেকে চলে যান, আপনি এলাকা নষ্ট করছেন। আমার পিঠ পিছনে ছুটির দিনে হঠাৎ করে এই যে পোস্টারটা টাঙিয়ে দিল, আর এটার জন্য যে আমার এত বড় একটা বদনাম হলো, যেখানে আমার স্বপ্ন ছিল একটা ব্র্যান্ড বানাবো, কিছু সংখ্যক মানুষকে কাজের জায়গা করে দেবো। তো সেটা তো আজকে শেষ হয়ে গেল। আমি একজন হিন্দু মেয়ে, আমি গেছি মুসলিম এলাকায় ব্যবসা করতে। আমরা কিন্তু কোনো জাতপাত নিয়ে এই সমস্ত কিছু যদি মাইন্ডে থাকতো, তাহলে কিন্তু আজকে আমি মুসলিম এরিয়ার মধ্যে গিয়ে ব্যবসা করতাম না। এটা কি কারণ কি তাহলে এরকম হচ্ছে যে মুসলিম এরিয়াতে ব্যবসা করছেন বলেই প্রবলেম হয়েছে? দেখো, এবার এই ব্যাপারগুলোতে নিয়ে যদি আমি কমেন্ট করতে যাই, আজকে আমার পাশে মানে আমার পাশে আজকে যে এই ঘটনার জন্য মানে ঘটনা হওয়ার পরে আমার পাশে যে মানুষটি দাঁড়িয়ে আছে, সে কিন্তু একজন মুসলিম। মানে যে আইনজীবী আজকে আমার পাশে দাঁড়িয়ে আছে, সে কিন্তু আছে, তিনি একজন মুসলিম এবং তিনি সদিচ্ছায় আমার কাছে এসেছে যে, "আপনার প্রবলেম হয়েছে? আমরা আছি।" তাহলে আমি হিন্দু মুসলিমের ভেদাভেদটা করব মানে কোথা থেকে করব? আপনি এমন কিছু করতেন যেটা মুসলিমদের চোখেও খারাপ লেগেছে? ওনাদের যে এরিয়া বলুন বা ওই জায়গা বলুন বা ওনাদের যে ধর্ম, সেই জায়গায় হয়তো মেয়েরা এরকম করাটা ওনাদের কাছে কোথাও না কোথাও এত মানে ও ওয়াইড হ্যান্ডেডলি অ্যাকসেপ্ট করা যায় না। কিন্তু আমি এটাই প্রশ্ন করতে চাই যে কোন এমন মানে ধর্ম আছে যেখানে এটা লেখা আছে কি যে কোনো মহিলা এগিয়ে ব্যবসা করতে এলে সেটা চোখে লাগে? আচ্ছা, কোন এমন জায়গায় লেখা রয়েছে যে কোন এমন ধর্ম এটাকে পারমিট করে যেখানে একটা মানুষ একটা মহিলাকে ব্যবসা করতে দেবে না, ঠিক আছে, কিন্তু সেটাকে বন্ধ করার জন্য তার চরিত্রকে সামনে আনছে। চরি চরিত্রকে সামনে এই জন্য আনছে যে উনি এলাকা বদনাম করছেন, ওনার জন্য সব ছেলেরা আসছে। এই কথাগুলো মানেটা কি? রাত্রির ১২টা পর্যন্ত উনি বসে থাকেন, কেননা কোনো ভালো বাড়ির মেয়ে রাত্রির ১২টা অবধি বসে থাকে না। আজকে একবেলা আমার দোকানটা চলে ৫টা থেকে ১১টা। আমার কিছু বাচ্চাকে স্যালারি দিতে হয়। আমি যদি একটা সার্টেন চা বানাই, সেই চাটা যতক্ষণ না বিক্রি হবে ততক্ষণ আমি বাড়ি যেতে পারবো না। বিকজ আমার দোকানে এখনো আমি ফ্রিজার আনতে পারিনি। এখন কি মানে মনে হচ্ছে যে মানুষজন বা প্রশাসন বা পাবলিকের কাছে কি আবেদন করা যায় মনে হয়? দেখো, যেহেতু মেয়ে হয়ে জন্মেছি তো গায়ের জোর সেভাবে তো করতে পারবো না। পাশে তো কাউকে পাচ্ছি না। সবাই ফোনে পেছন থেকে পাশে আছি বলছে। কেননা ওই বদনাম নিয়ে বেঁচে থাকার থেকে তো মরে যাওয়া ভালো। তো ওই বদনাম নিয়ে আমি অন্য কোথাও যেতেও পারবো না। তো এটা তো একটা অন্যায়, একটা তো অত্যাচার। যার কোনো প্রুফ নেই, যার কোনো লজিক নেই, কিচ্ছু নেই। যদি কোনো এরকম কেউ প্রুফ কিছু আমি আমি আপনার হয়ে বলছি বা এরকম না বা এগেইনস্ট এ বলছি। যদি কেউ প্রুফ দেখাতে পারে তার দোকান বন্ধ করে দেবেন? প্রুফ দেখা? আর তখন একদম খুলবে না এরকম? আমি তো বলব যে প্রুফ যদি হয় তাহলে ইমিডিয়েট শো মি। আমি তো তাহলে খুশি হব। আমার তো মুখে তালা পড়ে যাবে। আমি তো চলে যাব বেরিয়ে। তাহলে একটা কথা বলতে পারি শুভদা যে দেখো আমাদের তরফ থেকে আমরা কি বলতে পারি? এইটুকু রিকোয়েস্ট করব মানুষজন এটা ভেবে দেখুক। ভেবে দেখুক, প্রশাসন ভেবে দেখুক হ্যাঁ, সৎপক্ষে। তাহলে আমি রিকোয়েস্ট করব উনার যে যেভাবে জার্নি ছিল, শুরুয়াত ছিল, সবকিছু স্মুথলি যাচ্ছিল আর ভালোভাবে আগাচ্ছিল। আর এনারা হচ্ছে অনেক মেয়ের ইন্সপিরেশন। মানে এনাদেরকে আজকে যদি দাবি দেওয়া হয় আর কিছু করার নেই। এটা সত্যি আমি ক্যামেরাতে বলছি যে এই একটা মানুষ যদি এত কষ্ট করে এই জায়গায় আসতে পারে, ছোট্ট চায়ের স্টল দিয়ে নিজেকে দাঁড় করাতে পারে, কত গরিব বাচ্চার হয়তো স্বপ্ন হয়তো নতুন করে দেখাচ্ছে। তো এইসব মানুষদেরকে সুযোগ দেওয়া উচিত। কি ভুলভ্রান্তি যাচাই করে নেওয়া হোক না। তারপর নতুন করে আমরা চাইবো যে মানুষ তো একটু আধটু ভুল হতেই পারে তার থেকে। বাট এমন কিছু বাজে তো কিছু কাজ করছে না। সে তো জাস্ট একটা চা বিক্রি করতে গেছে এবং সে অনেক মেয়ের ইন্সপিরেশন। আর এই জায়গায় তাকে আমি মনে করি তো একটু হলেও ক্ষমা করে দেয়া যেতে পারে। একদম যদি বা আমরা রিকোয়েস্ট করলাম, আমি জানি না আপনি যদি পাবলিককে কিছু বলেন তো বলুন। আর আমরা আশা করব সবকিছু আবার নরমাল হয়ে তো জনগণের স্বার্থে মানে জনগণের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই কি যে খুব যখন এই স্টেপটা নিয়েছিলাম না, তখন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড
কোয়ালিফিকেশন, তারপরে লোকে কি বলবে, একটা মেয়ে হয়ে এই অনেক কথা মাথায় কাজ করেছিল। কিন্তু তার সাথে, সাথে এটাও মনে হয়েছিল যে নিজের একটা কিছু করে দেখাবো। দাসত্ব আর করব না। লোকের কথা আর শুনবো না। নিজের পায়ে দাঁড়াবো এবং লোকজনকে কাজ করে দেওয়ার একটা জায়গা করে দেব। এবং এই উদ্দেশ্য নিয়ে বাড়ির কাছে, নিজের বাড়ির কাছে মানে লোকে তো বাড়ির থেকেই শুরু করে সবকিছু। মানে এই জিনিসটাই যদি আমি শহরে গিয়ে করতাম তাহলে হয়তো সত্যিই এতটা বড় কিছু হতো না। কিন্তু আমি মনে করলাম যেটা অলরেডি উন্নত সেখানে উন্নতি করে কি হবে? যেই মফস্বলগুলো এখনো পিছিয়ে আছে সেইগুলোকে এগিয়ে নিয়ে যাই। বাট সেটাকে এগিয়ে নিয়ে যেতে গিয়ে যে আমাকে এইভাবে বদনামের শিকার হতে হবে এবং আমার ইনকামের জায়গা, আমার স্বপ্নকে ভেঙে শেষ করে দেওয়া হবে, এটা কিন্তু একদম অন্যায়। তো আমি আশা করব যে আপনারা আমার পাশে থাকবেন এবং আমি যেটা বলতে চাইছি বুঝবেন। কারণ আমি নিজের চোখে দেখেছি যে আমাদের রাজ্যের লোকজন শুধু মুখেই বলে কোনো কাজ ছোট নয়, কিন্তু সমস্ত কাজকে ছোট করে। চায়ের দোকান বলে হাইলাইট করার থেকে বেকার জীবন না কাটিয়ে কিছু করে দেখানোটা আমার মনে হয় অনেক বেশি বুদ্ধিমানের একটা বিষয়। তো বাকি আপনাদের ওপরে, আপনারা যদি পাশে থাকেন আমি এগিয়ে যাব। হারবো তো না, কিন্তু আপনাদের পাশ এটাই আশা করি। ধন্যবাদ। তো কফি উইথ প্র্যাঙ্কবাজে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমাদেরও খুব ভালো লাগলো আপনার মতো একটা গেস্ট পেয়ে। থ্যাংক ইউ। আমারও খুব ভালো লাগলো তোমাদের সাথে। তোমরা অলওয়েজ মানুষকে হাসাও বা সমস্ত মানুষকে, আজকে তোমরা যখন আমাকে বললে যে সবকিছু জীবনে ওঠা-নামা চলতেই থাকবে, আমাদেরকে জানাও তোমার প্রবলেমের কথা। অনেক সময় না শোনার লোকেরও অভাব পড়ে। তো থ্যাংক ইউ সো মাচ আমার কথা তোমরা শুনলে। থ্যাংক ইউ। কিন্তু আবার পরে শুরুতে দেখা একদম, একদম।